पंछी की এই ছবিতে কয়েকজন বন্ধুরা মিলে একটি জায়গায় ঘুরতে যায়। তাদের মধ্যে একজন বন্ধু একটি গুহার মধ্যে পড়ে যায়। তাদের বন্ধু এমন একটি গুহায় পড়ে যেটি কোনো সাধারণ গুহা ছিল না। গ্রামবাসীরা সেই গুহাকে প্রচণ্ড ভয় পেত এবং সেই ঘরকে শয়তানের রান্নাঘর হিসেবে আখ্যা দিয়েছিল, কারণ সেই গুহায় যেই পড়েছিল সে আর কখনোই বেঁচে ফিরতে পারেনি। কিন্তু বন্ধুকে ভালোবেসে তার অন্যান্য বন্ধুরা মরিয়া হয়ে ওঠে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত তারা কি তার বন্ধুকে বাঁচাতে পেরেছিল, আর সেটা জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি। এটি একটি অ্যাকশন বেসড থ্রিলার মুভি। তাহলে দেরি না করে চলো মূল গল্পে আসা যাক। গল্পটি শুরু হয়েছিল কেরালার কোচি নামক একটি জায়গা থেকে। সেখানে দেখানো হয় একজন ট্রাক ড্রাইভার হোটেলে বসে খাচ্ছিল। খাওয়া শেষ করে সে যখন হাত মুছতে যাচ্ছিল তখন একটি খবরের কাগজের টুকরো পেয়ে সে খুব অবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে তাড়াতাড়ি ওই খবরের কাগজের টুকরোটা নিয়ে তার গ্রামে ফিরে আসে এবং গ্রামবাসী সবাইকে দেখাতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে কয়েকদিন আগের ঘটনা দেখানো হয়। এই গ্রামে কয়েকজন ছেলে ছিল যারা নিজেরা খুব ভালো বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্ব ছোটবেলা থেকেই ছিল। এখন তারা বড় হয়ে গেছে, এখন তারা যে যার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু যখনই তারা সবাই সময় পায় তখনই তারা দেখা করে এবং পরস্পরের সাথে খুব ভালো একটা সময় কাটায়। এই ছেলেদের একটা গ্রুপ ছিল। তাদের গ্রুপটির নাম ছিল দ্য মুমজাইমাল গ্রুপ। একবার তারা সবাই মিলে এই গ্রামে একটি বিয়েতে যায়। এরপর তারা একটা লোককে দেখতে পায় যার নাম ছিল প্রসাদ। তার একটা বড় ট্রাভেল এজেন্সির বিজনেস ছিল, আর সে সবাইকে গাড়ি ভাড়া করে বেড়াতে নিয়ে যেত। এরপর আমরা সুদি নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা এই প্রসাদের সাথে একসাথে স্কুলে পড়তো। সুদি আর প্রসাদের অনেকদিন পর দেখা হয়। সুদি আবার মুমজাইমাল গ্রুপের একজন সদস্য ছিল। সে প্রসাদকে বলে, আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় ট্যুরের প্ল্যান করছি, আর তাই যদি কখনো প্রয়োজন হয় তোমার কাছ থেকে গাড়িটা কিন্তু চেয়ে নেব। তখন প্রসাদ বলে, কোনো সমস্যা নেই, তোমাদের যখনই গাড়ির প্রয়োজন হবে আমাকে কল দিও। আর এই বলে সে তার ফোন নাম্বারটা লিখে দেয়। এরপর আমরা দেখতে পাই এই গ্রুপের ছেলেদের সাথে গ্রামের অন্য একটা গ্রুপের ছেলেদের মধ্যে ঝামেলা লেগে যায়। আসলে কিছুদিন আগে গ্রামে একটা দড়ি খেলা হয়েছিল যেখানে তারা জিতেছিল, আর এই নিয়ে তারা মুমজাইমাল গ্রুপকে মজা করতে থাকে। আর তখন তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। তারপর আমরা দেখতে পাই সেখানে গুটার নামে একজন লোক আসে আর বলে যে আবার নতুন করে খেলার আয়োজন করতে। কিন্তু তাদের মধ্যে যখন খেলা হয় তখন তারা হেরে যায়। এরপর আমরা দেখতে পাই তারা প্রচণ্ড মন খারাপ করে এবং হতাশ হয়ে বসে থাকে। পরের দিন সকালবেলা কৃষ্ণা নামের এই গ্রুপের একজন সদস্য তার অফিসে কাজ করছিল। তখন স্টুডিওর মালিক একটি ছবির অ্যালবাম দিয়ে বলে, এই ছবিগুলো তোমাদের পাশের গ্রামের ছেলেদের। সে বলে যে আমি একটু ব্যস্ত আছি, তুমি দয়া করে এই ছবিগুলো তাদের দিয়ে দিও। সে যখন ছবির অ্যালবামটি খুলে তখন দেখতে পায় এই ছবিগুলো গতকাল রাতের ছেলেদের, এবং সে আরও দেখতে পায় যে ছেলেগুলো কোথায় একটা ট্যুরে গিয়েছিল এবং ট্যুরে গিয়ে তারা অনেক ছবি তুলেছে। এটা দেখে তার তো প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। তারপর সে ক্লাবে ফিরে আসে এবং তাদের সদস্যদের এই ছবি দেখিয়ে বলে, দেখো ওরা কত সুন্দর এক জায়গায় ঘোরাঘুরি করছে, অথচ আমরা ঘর থেকে বেরি হই না। আজ পর্যন্ত কোথাও বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানই করিনি। আমার মনে হয় আমাদের সবার মিলে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া উচিত। এটা বলে সে সবাইকে রাজি করায়। তখন তারা সবাই মিলে প্রসাদকে ফোন দিয়ে বলে, আমাদের একটা বড় গাড়ির দরকার, আমরা কোথাও একটা ঘুরতে যাব। তখন প্রসাদ বলে, এটা তো বিয়ের মৌসুম চলছে, তাই আমরা কোনো বড় গাড়ি পাবো না, কিন্তু আমি তোমাদের একটা ছোট গাড়ির ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু এই গাড়িতে শুধুমাত্র 9 জন যেতে পারবে, এর বেশি নয়। আর তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও তোমরা কয়জন যাবে। এরপর তারা সবাই মিলে 9 জনকে সিলেক্ট করে, কিন্তু যারা যেতে পারে না তারা খুবই মন খারাপ করে। এদের মধ্যে সুভাষ নামে একটি ছেলে ছিল যে শেষ মুহূর্তে জানায় তার কাছে টাকা পয়সা নেই, সে তাদের সাথে যেতে পারবে না। তখন গুটার নামে একজন লোক ছিল, সে তাকে খুবই ভালোবাসতো। সে বলে, তোর টাকা পয়সা দিতে হবে না, তোর ব্যাপারটা আমি সামলে নিব। এরপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে যাত্রা শুরু করে, আর রাস্তায় তারা প্রচণ্ড মজা করছিল। তারা ওই জায়গায় পৌঁছায় এবং অনেক ছবি তুলতে থাকে। জায়গাটি খুব সুন্দর ছিল। এরপর তারা একটি গুহা দেখার জন্য বের হয়। এই গুহাটি ছিল খুবই বিখ্যাত, কারণ এখানে মালায়ালাম একটা মুভির শুটিং হয়েছিল। এই ছবির নায়ক ছিল কামাল হাসান। তারা সেই গুহাটি দেখার জন্য পাগল প্রায় হয়ে যায়, কিন্তু তারা যখনই সেই গুহার কাছে পৌঁছায় দেখতে পায় সেখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সেখানে লোহার ব্যারিকেড দেওয়া ছিল এবং লেখা ছিল এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতে পায় সেখানে 3 জন ছেলে ঢুকে পড়েছে। এটা দেখে তারা বুঝতে পারে আইন অমান্য করে তারা এই গুহার ভিতরে ঢুকে পড়েছে। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই গুহার ভিতরে ঢুকতে পারে। তাই তারা দেয়াল টপকে সেই গুহার ভিতরে ঢুকে পড়ে। তারা যখন সেই গুহার মধ্যে ঢুকে পড়ে তখন তারা দেখতে পায় প্রাকৃতিক সৌন্দর্য যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। তারা শেষ পর্যন্ত সেই গুহার কাছে চলে আসে। তারা গুহার কাছে এসে দেখতে পায় সেখানে রং দিয়ে সবাই তাদের নাম লিখে ফেলেছিল।
আর তাই তারা চিন্তা করে এই গুহার মধ্যে তাদের গ্রুপের নামটা লিখবে। কিন্তু যখনই তারা নাম লিখে তখন তাদের মধ্য থেকে সুভাষ নামে একটা ছেলে গর্তে পড়ে যায়। গর্তটি পাতা দিয়ে এমনভাবে ঢাকা ছিল যে তারা কিছুই বুঝতে পারেনি। এরপর তারা সুভাষকে ডাকতে থাকে, কিন্তু সুভাষ কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। প্রথম তারা ঘটনা কিছুই বুঝতে পারছিল না। তারা অবাক হয়ে শুধুমাত্র গর্তের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর তারা গর্তের গভীরতা মাপার জন্য একটি পাথর এনে সেখানে ফেলে দেয়। তারা শুনতে পায় পাথরটি শব্দ করতে করতে নিচে চলে যাচ্ছে। তারা বুঝতে পারে এই গুহাটি অনেক আঁকাবাঁকা ও সরু। তার মানে সুভাষ অনেক বড় একটা বিপদে পড়েছে এবং তাদের মধ্য থেকে অবিলাস নামে একটা ছেলে প্রচণ্ড ভয় পায় এবং বলে ওঠে সুভাষ আর ফিরবে না। সে বারবার বলতে থাকে সুভাষ আর ফিরবে না, সুভাষ আর ফিরবে না। এটা বলতে বলতে সে গর্তের দিকে আগানো শুরু করে। আর তখন অন্যান্য বন্ধুরা সবাই মিলে তাকে অন্য একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। আসলে এমন একটা ঘটনা দেখে সে মানসিকভাবে খুবই বিধ্বস্ত হয়ে পড়ছিল। কিছুক্ষণ পর তাদের কথা শুনে সেখানে একজন ট্যুরিস্ট গাইড আসে। তখন সবাই মিলে সে ট্যুরিস্ট গাইডকে বলে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু ট্যুরিস্ট গাইড সব ঘটনা শুনে খুবই অবাক হয়ে যায় এবং প্রচণ্ড ভয়ও পেয়ে যায়। সে বলে আমি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারবো না, কারণ এই গর্তটা কোনো সাধারণ গর্ত নয়, একে শয়তানের গুহা বলা হয়, তোমরা যে যার জায়গায় ফিরে যাও। তখন তারা বলে আমরা আমার বন্ধুকে রেখে কোথাও যাব না, তাহলে আমরা অন্য কারো কাছে সাহায্য চাইব। এটা বলে তারা সবাই সে জায়গা থেকে বের হয়ে যায় এবং ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু কেউ তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছিল না। এরপর তারা সবাই মিলে একটি দোকানদারের কাছে যায়। কিছুক্ষণ আগে সেই দোকান থেকে তারা খাবার খেয়েছিল। তারা দোকানদারকে ঘটনা খুলে বলে, কিন্তু দোকানদার তাদের কথা শুনে চমকে যায় এবং বলে যে যত দ্রুত সম্ভব তোমরা এখান থেকে চলে যাও। তখন তারা বলে আমরা আমাদের বন্ধুকে রেখে কোথাও যাব না। তখন দোকানদারের মেয়ে বলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে এবং সবকিছু খুলে বলতে। তখন তারা কোনো উপায় না পেয়ে পুলিশ স্টেশনে যায়, কিন্তু তারা যখন পুলিশ স্টেশনে গিয়ে সব খুলে বলে তখন পুলিশরাও ভয় পেয়ে যায় এবং তাদের মধ্য থেকে একজন পুলিশ বলে তোমরা বাড়ি ফিরে যাও, তোমার বন্ধু আর কখনোই ফিরে আসবে না। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই গুহায় 13 জন মানুষ মারা গেছে। 13 জনের মধ্যে কেউ আর কখনো ফিরে আসেনি। কয়েক বছর আগে গুহার মধ্যে সেন্ট্রাল মিনিস্টারের ভাইপো পড়ে গিয়েছিল। সেই ছেলেকে বাঁচানোর জন্য এই শহরের সমস্ত পুলিশ, দমকল বাহিনীর সিকিউরিটি ফোর্স সবাই চেষ্টা করে, কিন্তু কেউ শেষ পর্যন্ত সফল হয়নি। সেই মিনিস্টারের ভাইয়ের ছেলের একটা হাড়ের জন্য 15 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল। তারা সেই হাড় দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করতে চেয়েছিল। এই গ্রামের সবাই টাকার পাগল, কিন্তু কেউ রাজি হয়নি, আর সেই হাড়ের টুকরা আনা সম্ভবও হয়নি। তাহলে বলছো একজন মিনিস্টারের ভাইয়ের ছেলেকেই যেখানে বাঁচানো যায়নি, সেখানে তোমার বন্ধু তো সাধারণ মানুষ, সেখান থেকে তোমার বন্ধুকে আমরা কিভাবে ফিরিয়ে আনবো? তখন সেখানে একজন বড় পুলিশ অফিসার চলে আসে এবং তার বন্ধুদেরকে বলতে থাকে আমার তো মনে হয় তোরা একে খুন করেছিস, কারণ এই জায়গায় যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল, বড় বড় পোস্টার লাগানো ছিল, তাহলে কেন তোরা ওকে ওখানে নিয়ে গিয়েছিস? এটা বলে তারা তাদের উপর অত্যাচার করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পানি সেই গুহার মধ্যে ঢুকতে শুরু করে এবং তারা এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে থানার পুলিশরা সেই গুহার কাছে যেতে রাজি হয় গুহার ব্যাপারটি তদন্ত করে দেখার জন্য, কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় তারা দেখতে পায় সেই গুহায় অলরেডি অনেক পানি ঢুকে পড়েছে। তখন পুলিশ অফিসার বলে আমার মনে হয় না তোর বন্ধু এখনো বেঁচে আছে। এটা বলে পুলিশ অফিসারও সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তার বন্ধুরা জোর করতে থাকে। তখন সেখানকার গার্ড এবং অন্যান্য সবাই বলে এই ছেলেগুলো আমাদের এখানে বেড়াতে এসে বিপদে পড়েছে, আমরা যদি তাদের সাহায্য না করি তাহলে তারা কিভাবে সাহায্য পাবে? তখন পুলিশ অফিসার বলে যে এখান থেকে কোনোভাবেই সেই দেহ খুঁজে পাওয়া সম্ভব নয়। এদিকে আমরা দেখতে পাই সুভাষ উপর থেকে নিচে পড়ার কারণে প্রচণ্ড ব্যথা পেয়েছে। সে মারাত্মকভাবে আহত হওয়ার কারণে কোনো শব্দ করতে পারছিল না। এদিকে উপর থেকে তার বন্ধুরা বুঝতে পারছিল না সুভাষ বেঁচে আছে নাকি মরে গেছে। তখন তারা চুপ করে বসে থাকে। এদিকে অনেকক্ষণ পর সুভাষের জ্ঞান ফিরে আসে। সে মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করে। তার বন্ধুরা উপর থেকে প্রচণ্ড কান্নাকাটি করে সুভাষকে ডাকতে থাকে। অবশেষে সুভাষ তাদের ডাকে সাড়া দেয় আর তার বন্ধুরা বুঝতে পারে সুভাষ এখনও বেঁচে আছে। তারা প্রচণ্ড কাঁদতে থাকে এবং আনন্দ করে তাকে বলে স্যার আমার বন্ধু এখনও বেঁচে আছে, যেভাবেই হোক তাকে বাঁচানোর চেষ্টা করুন। এদিকে পুলিশ তার কথা বিশ্বাস করতে পারে না, কারণ আজ পর্যন্ত এই গুহায় কেউ বেঁচে ফিরতে পারেনি। এরপর শহরের সমস্ত বড় বড় পুলিশ দমকলকর্মী নিয়ে এই গুহার কাছে এসে উপস্থিত হয়। তারা বুঝতে পারছিল না কি করবে, কারণ এই ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। গুহাটি কতটুকু গভীর, গুহাটি কতটুকু দৈর্ঘ্য বা প্রস্থ, বা এর ভিতরে কী বা আছে, তারা কিছুই বুঝতে পারছিল না। আর এখন কি করা উচিত, আর এভাবে অনেকটা সময় চলে যায়। তার বন্ধুরা পুলিশকে বারবার বলতে থাকে এভাবে সময় কেটে গেলে ভিতরে সুভাষ মারা যেতে পারে, আপনার যা করার তাড়াতাড়ি করুন।
এবার তারা নিচে কোনো একটা দমকল কর্মীকে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু কেউ যেতে রাজি হয় না। তারা বলে যে দরকার হলে আমরা চাকরি ছেড়ে দিব, কিন্তু আমাদের জীবন দিব না। এভাবে অনেকটা সময় চলে যায়। তখন পুলিশ বুঝতে পারছিল না আসলে কি করা উচিত। তখন সেখানে গুটান এগিয়ে আসে আর বলে যে আমি এখানে নামতে চাই। এদিকে গুটানের কোনো প্রকার ট্রেনিং ছিল না, আর ট্রেনিং ছাড়া সেখানে নামাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। তখন পুলিশ বলে তুমি যদি এখানে নামো আর মারা যাও তখন এই ঝামেলা আমাদের ঘাড়ে এসে পড়বে, সুতরাং আমরা তোমাকে এখানে নামার জন্য মত দিচ্ছি না। কিন্তু গুটান বলে আমাকে যদি এখানে নামতে দেয়া না হয় তাহলে আমি গুহার মধ্যে আত্মহত্যা করব। গুটানের এমন জেদ দেখে পুলিশরা অবাক হয়ে যায়, আর তারা কিছুই বলে না। এবার গুটানকে শেখানো হয় কিভাবে দড়ি বেঁধে উপরে তুলতে হবে। এবার সবাই মিলে তাকে দড়ি বেঁধে নিচের দিকে নামতে শুরু করে। তার বন্ধুরাও প্রচণ্ড ভয় পেয়েছিল, তারা বুঝতে পারছিল না আসলে কি ঘটতে চলেছে। যখন গুটান নিচের দিকে নামতে থাকে সে প্রচণ্ড ভয় পেতে থাকে, কারণ এই রাস্তাটা ছিল খুবই সরু এবং পাথরগুলো ছিল খুবই আঁকাবাঁকা। নিচে নামতে নামতে একটা সময় সে আবিষ্কার করে দড়িটা শেষ। তখন পুলিশ তাকে বলে যে এইবার গুটানকে উঠানো যাক, কারণ দড়ি প্রায় 120 ফুট নিচে নেমে গেছে। যদি ওকে আরও নিচে নামানো হয় তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ নিচে অক্সিজেনের পরিমাণ খুবই কম এবং সেখানে কোনো বাতাস নেই। যখন গুটানকে তারা উপরে উঠে আসতে বলে তখন গুটান বলে যে আমি সুভাষকে না নিয়ে কখনোই ফিরবো না। যদি আমাকে নিচে নামতে না দেওয়া হয় তাহলে আমি দড়ি খুলে ঝাঁপ দিয়ে এখান থেকে মরে যাব। তখন পুলিশ তাকে আর কিছুই বলে না। তারা দড়ির সাথে আরেকটা দড়ি জোড়া লাগায় এবং তাকে নিচে নামতে সাহায্য করে। কিছুক্ষণ পর গুটান সুভাষের শব্দ শুনতে পায়। সে সুভাষের কাছে যখন পৌঁছায় সে দেখতে পায় সুভাষ মারাত্মক আহত হয়ে পড়ে আছে। এটা দেখে গুটান প্রচণ্ড কাঁদতে শুরু করে। সুভাষের এমন অবস্থা ছিল যে সে নড়তেও পারছিল না। সে নিজেকে মনে মনে অপরাধী ভাবছিল, কারণ সুভাষ আসতে চায়নি। সেই তার পরিবারকে বলে সুভাষকে এখানে নিয়ে এসেছে। এখানে একটি আশ্চর্য ঘটনা ঘটে। গুটানকে দেখে সুভাষ প্রচণ্ড উত্তেজিত হয়ে যায় এবং তার গলা চেপে ধরতে চায়। এমন একটি ট্রমায় তার মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত ছিল। সুভাষ হ্যালুসিনেট করতে থাকে এবং তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে দ্রুত তার সাথে সুভাষকেও বেঁধে উপরে উঠতে শুরু করে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে এই ব্যাপারটি একদমই সহজ ছিল না। এরপর সমস্ত পুলিশ ফোর্স এবং তার বন্ধুরা সবাই মিলে দড়ি ধরে টেনে তাকে উপরের দিকে উঠায়। যখন তারা সুরক্ষিত অবস্থায় উঠে যায় তখন তাদের দেখে তার বন্ধুরা প্রচণ্ড কাঁদতে থাকে। অবশেষে তারা সুভাষকে বাঁচাতে পেরেছে। আর এই খবরটি যখন চারদিকে ছড়িয়ে যায় গ্রামবাসীরা সবাই তাদের দেখতে চলে আসে। সুভাষের শরীর ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিল। তাকে একটি আগুনের কুণ্ডুলির পাশে বসানো হয়। এখন সেখানে একটি বৃদ্ধ মহিলা আসে। সে বলে যে তুমি মৃত্যুকে খুব কাছ থেকে ছুঁয়ে এসেছো, তুমি আমার কাছে ঈশ্বরের সমতুল্য। এটা বলে সে সুভাষের পা ধরে প্রণাম করে। আর এক মুহূর্ত দেরি না করে সুভাষকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাও করানো হয়। কিন্তু এই হাসপাতালটি গ্রামের একটা সাধারণ হাসপাতাল ছিল। এখানে চিকিৎসা করার মতো কোনো কিছুই ছিল না, আর তাই সুভাষকে শহরের একটি বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে সব মিডিয়া কর্মীরা সেখানে চলে আসে। তারা গুটানকে সাহসিকতার জন্য একটা বাহবা দিতে থাকে, কিন্তু গুটানের বিখ্যাত হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তার কাছে সবচেয়ে বড় ছিল সুভাষের জীবন, আর তাই সে সুভাষকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। এই ঘটনা 2 বছর পর 2008 সালে সত্যিকারের গুটানকে সরকার থেকে জীবন রক্ষাকারী হিসেবে পুরস্কৃত করা হয়। এরপর আমরা সেই বন্ধুদের ছবি দেখতে পাই যারা 2006 সালে ঘুরতে গিয়েছিল। অনেকগুলো ছবিও তুলেছিল। এবার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে সেই গুহার মুখ লোহার ব্যারিকেড দিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হয়, যাতে আর কখনোই এই ধরনের বড় দুর্ঘটনা না ঘটে। এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে সবাই তার কাজে মনোযোগ দিতে পারলেও মানসিকভাবে সুভাষ অনেকদিন পর্যন্ত বিধ্বস্ত ছিল। প্রায় 2 বছর সে ঘরে প্রায় পাগল হয়ে গিয়েছিল। আর এখানে এই চমৎকার মুভিটিও শেষ হয়ে যায়। আর বন্ধুরা, এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে অবশ্যই সাথে থাকবেন।